এবং দূরে বসে যারাই আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওর শুরুতেই আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আজকে একটি তথ্য প্রথমে আপনাদেরকে দিয়ে রাখতে চাচ্ছি। চায়না এবং বাংলাদেশের মধ্যে বিজনেসের যে একটি বিশাল তারতম্য রয়েছে, তার পরিমাণ হচ্ছে $16 বিলিয়ন বার্ষিক ট্রানজাকশনের মধ্যে বা আদান প্রদান বা কেনা বেচা আমদানি রপ্তানির মধ্যে চায়না থেকে আমরা আমদানি করি $15 বিলিয়ন, আর চায়নাতে আমাদের থেকে মাত্র $1 বিলিয়ন পণ্য সামগ্রী রপ্তানি হয়ে চায়নাতে যায়। তার মানে ডিফারেন্সটা, তারতম্যটা কিন্তু মানে আকাশ জমিন তফাৎটা কিন্তু এরকম। সো এই অবস্থা থেকে আমাদের কিন্তু উত্তরণ করতে হবে। সেই কারণে আজকের আমার এই ভিডিওতে আমি এক্সপোর্টের ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো, কারণ এক্সপোর্ট বাড়াতে হবে। এক্সপোর্ট না বাড়ালে আমাদের অর্থনীতিও চাঙ্গা হবে না, একই সাথে সাথে ব্যক্তিগতভাবে আমরা লাভবান হব না। ইম্পোর্টের চাইতে কিন্তু এক্সপোর্টটা একটু বেশি, অপেক্ষাকৃতভাবে লাভবান বেশি, কারণ আপনি র ম্যাটেরিয়ালস এবং মানে একদম জমিন থেকে জিনিসগুলি উঠিয়ে আপনি প্রক্রিয়াজাতকরণ করে সেটাকে আপনি রপ্তানি করতে পারছেন, হোক সেটা ফ্রোজেন ফিশ অথবা কাপড়, গার্মেন্টসের কথা বলছি, যা কিছুই হোক না কেন আপনি কিন্তু সরজমিনে তত্ত্বাবধান করতে পারছেন। কস্টটাকে মিনিমাইজ করার একটা সুযোগ আপনার থেকে যাচ্ছে। কিন্তু আমদানি করতে গেলে কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো কস্টটা হতে পারে একটু বেশি হবে, হয়তো আপনার গড়পড়তার কথা আমি বলছি। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা রপ্তানির দিকেও একটু অগ্রসর হন, এবং যদি আপনার কাছে কোনো প্রোডাক্ট এমন থাকে অবশ্যই কৃপা করে আমাকে বলবেন। আমি চেষ্টা করব সেই জিনিসটার মার্কেটিং এর সোর্সটা, লিঙ্কটা আপনাকে দেওয়ার জন্য অথবা একটা বন্দোবস্ত করার জন্য। যে কোনো প্রোডাক্ট হোক, যেমন আপনার কাপড় হতে পারে, গার্মেন্টসটা তো খুবই আমাদের মানে ডেভেলপড একটা সেক্টর। কারণ আপনি দেখবেন আমাদের যখন রোহিঙ্গা সংকটটা হলো, রোহিঙ্গা লাখ লাখ বাংলাদেশের সীমানার মধ্যে ঢুকে পড়লো, তখন দেখা গেল শুধু আমরা আর কেউ নাই। আমাদের আশপাশে যারা আমাদের নেবার, বিশেষ করে আমি ইন্ডিয়া এবং চায়নার কথা বলছি, যারা দুই বৃহৎ শক্তি, যারা শক্তির খেলায় মেতেছে, তারা কিন্তু প্রমাণ হয়ে গেল রোহিঙ্গার সংকটের মধ্যে দিয়ে যে তারা আমাদের সুদিনের বন্ধু, তারা আমাদের দুর্দিনের বন্ধু নয়। সো তাদের সাথে আমাদেরকে ব্যবসা বাণিজ্যটা চালিয়ে যেতে হবে এমন ভাবে যে আমরা যেন সমানভাবে লাভবান হই। শুধু তারাই যেন আমাদের থেকে রসগোল্লা খেয়ে চলে না যায়, আমরাও খাবো, আমাদের ফরেন কারেন্সি আমরা আনবো। আপনারা জানেন বিদেশে আমরা যারা আছি, যারা বিদেশে আমরা কাজ করছি, ব্যবসা করছি, আমাদের থেকে একটা বড় রেমিটেন্স বাংলাদেশ পায়, আর আমদানি রপ্তানি ব্যবসা থেকেও বাংলাদেশ একটা বড় রেমিটেন্স পায়। সো গার্মেন্টস তো অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমাদের গার্মেন্টস ভালোভাবে চলছে আল্লাহর রহমত ইনশাল্লাহ। একই সাথে আমরা যদি আমাদের এই ফরেন রেমিটেন্সও চলছে, বিদেশিদের কামাই ও রোজগার যেগুলি হচ্ছে, আমরা যদি রপ্তানিটাকে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে বাড়াতে পারি, আমি আশা করি তাতে আমাদের অর্থনীতির চাকা আরো সবল হবে। এবং প্রত্যেকটা ব্যক্তি কিন্তু চায়নায় হোক বা পৃথিবীর যে কোনো জায়গায় হোক, হংকং এমন একটি জায়গা যেখানে আমি বসে রয়েছি, এখান থেকে রিএক্সপোর্ট করা যায়, ইউরোপের বিভিন্ন জায়গাতে রিএক্সপোর্ট করা যায়। সো সেই কারণে এই সুবিধাটা এখানে রয়েছে, যেটা হয়তো ডাইরেক্ট বাংলাদেশ থেকে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। সো আমি উদ্বুদ্ধ করবো আপনাদেরকে সকলকে, আপনারা রপ্তানির দিকেও চিন্তা করুন। আমদানিটা তো আছেই, কিন্তু আমদানির চাইতে রপ্তানিটা, যেমন পাটজাত পণ্য সামগ্রী, আমাদের এই হংকং বা অনেকগুলি ফরেন কান্ট্রির কথা যদি আমরা বলি, আমাদের কোনো প্রতিনিধিত্ব কিন্তু নেই ব্যাপকভাবে। কোনো কোনো দেশে আমি বলতে চাই আমাদের শুধু একটি অ্যাম্বাসি বা একটি মানে অফিস রয়েছে, আমাদের লিয়াজ অফিস রয়েছে, বাস সে পর্যন্ত সীমিত। আমরা প্রত্যেকটি দেশে যেখানে সম্ভাবনা আছে সেসব জায়গায় যদি আমাদের এক্সপোর্ট ছড়িয়ে দিতে পারি, ইনশাল্লাহ আমরা কামিয়াব হব অবশ্যই। এই ক্ষেত্রে আমি শুধু কথার কথা আপনাদেরকে বলবো না, একটি কথা বলতে চাচ্ছি, আপনাদের যাদের কাছে লাইসেন্স রয়েছে, এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স রয়েছে, তারা অবশ্যই এই সুযোগটা গ্রহণ করুন। এবং একই সাথে যাদের নেই অথবা অপেক্ষাকৃত পুঁজি কম রয়েছে, তারা কিন্তু আরামসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু এই ব্যাপারে শুধু সাপোর্টই দেব না, বা মানে কি বলে যে কথাবার্তা বলে যে সাপোর্ট, সেটা দেব না, ব্যবহারিকভাবেও আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। কারণ বাংলাদেশের প্রোডাক্ট আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডলারটা, টাকাটা আমাদের দেশেই যাবে, সেটা আমার পকেটে যাক বা আপনার পকেটে যাবে, কিন্তু ফেডারেল আমাদের রিজার্ভটাই বাড়বে। তো সেটাই আমি চাচ্ছি, এবং ব্যক্তিগতভাবেও কিন্তু আমরা লাভবান হব। এই কারণে আমি চাচ্ছি চিংড়ি হোক, গার্মেন্টস হোক, অথবা পাটজাত পণ্য দ্রব্য হোক,
বা দৃষ্টিনন্দন কারুশিল্প, আমাদের হস্তশিল্প যা কিছুই হোক অত্যন্ত স্ট্যান্ডার্ড মানের। এগুলি আমাকে যদি আপনারা চান আমাকে স্যাম্পলের ছবি পাঠাতে পারেন আমার ফেসবুকে, আমি সেগুলিকে আপনাদের থেকে কথা বলবো আপনাদের সাথে সেগুলি নিয়ে। এবং আমি আশা করি আমি একটি চেষ্টা করব, একটা চেষ্টা আমরা করে দেখি না কিভাবে করতে পারি আমাদের প্রোডাক্টগুলিকে কোন একটা সেক্টরে যদি আমরা আমাদের প্রোডাক্টগুলি বিশ্বমানের করতে পারি, যেমন গার্মেন্টস রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আশা করব যে আপনারা ব্রতী হবেন এবং ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আমি চেষ্টা করব যতটা আমি পারি জিনিসটাকে আরো সুন্দর করে এক্সপোর্ট করার, রিএক্সপোর্ট করার, বাংলাদেশের জন্য বা আপনার জন্য বা আমার জন্য, আমাদের সকলের জন্য। কারণ ব্যবসা করতে গেলে যদি আমি বলি যে আমি শুধু আপনার জন্য করছি, আমি শুধু আপনার জন্য করছি, তার মানে আমি মিথ্যা বললাম, ঠিক আছে না? কথা ফেয়ার। কারণ যখন আপনি লাভবান হবেন, আমি লাভবান হব, আমাদের দুজনের মিউচুয়াল বেনিফিট থাকবে, তখন কিন্তু মজা হবে। আর যদি একচেটিয়া আপনি লাভবান হলেন আমি হলাম না বা দেশ হলো না, তাহলে কিন্তু হয় না। প্রত্যেকটা পার্টি যারা রিলেটেড আছে তারা যেন লাভবান হয়। কারণ ব্যবসাটা কিন্তু একটি সমাজসেবাও বটে, ব্যবসাটা কিন্তু একটি সুন্নাতও বটে। এবং এই ব্যবসা আমাদের ইসলাম ধর্মে তো অবশ্যই, অন্যান্য ধর্মেও ব্যবসার ব্যাপারে অনেক হাইলি বলা রয়েছে। এবং একটি জিনিস আমি পরিশেষে বলে শেষ করতে চাই যে দেখুন, আমাদের একটি ইয়াং দেশ, আমরা ইয়াং জেনারেশন রয়েছে, প্রচুর জনশক্তি রয়েছে। আমরা এই বেকারত্বকে অভিশাপ ভেবে চিন্তা না করে এটাকে পিছিয়ে ফেলে যা কিছু আছে তাই নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি, চেষ্টা করি। যে বাঙালি লাঠি দেখলে ভয় পেত, সেই বাঙালি বঙ্গবন্ধুর একটা অঙ্গুলির হেলনে যার যা কিছু আছে প্রত্যেক ঘরে, প্রত্যেক মহল্লায় দুর্গ গড়ে তোলে পাকিস্তান বাহিনীকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছেন। এটা তো আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন এবং আমরা সকলেই ভালো করে জানি। তো সেই ক্ষেত্রে আমি বলবো, দেখুন ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে ইহুদি জাতিকে হিটলার নাস্তা নাবুদ করে ছেড়ে দিল। তারপরে এখন দেখুন দুনিয়ার সবচেয়ে বড় বড় ব্যবসাগুলি কিন্তু কন্ট্রোল করছে ওই ইহুদিরা, ঠিক আছে? আমি কোনো ধর্ম বর্ণকে আমি কোনো নিচু করছি না, কিন্তু আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি যে আমরা কেন পারবো না। আরবের শেখরা তারা মুসলিম, কিন্তু তারা মুসলিম হিসাবে আমাদের কিন্তু সাইড কর্নার দিচ্ছে না, কোনোভাবেই দিচ্ছে না। হ্যাঁ, কিছু শ্রমিক কাজ করছে, কিন্তু তাদের লিভিং স্ট্যান্ডার্ড অনেকেই খুশি না। যদি আমি ব্যক্তিগতভাবে কখনো আরাবিয়াতে যাইনি, কিন্তু তারা খুশি না। সো একটা সাম্যের একটি ব্যাপার, এগুলি ফার্স্ট ওয়ার্ল্ডে পাওয়া যাবে। এই যে ট্রিটগুলি, এগুলি বড় ওয়ার্ল্ডে পাওয়া যাবে, ঠিক আছে? যেখানে মানবতার সুন্দরভাবে দেখভাল করা হয়। সো আমি বলবো যে আসলে আমাদের কিন্তু হারাবার কিছু নেই। আমাদের মুসলিম ওয়ার্ল্ড থেকে যে বড় কিছু আমরা পাবো তা না। আমাদের আশপাশে চায়না, ইন্ডিয়া আছে, তারাও আমাদেরকে ছেড়ে দিবে না, মানে আমাদের সবকিছু দিয়ে দেবে না। তো আমাদের যা কিছু করার গড়াগাথার আমাদেরকেই করতে হবে। আপনি আজকের এই ইয়ং ছেলে, আপনাকেই এগিয়ে আসতে হবে। মেহনতেই কিছু হয়, মেহনতের ফল হামেশা মিঠা হয়, এটা তো আপনি ভালো করে জানেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো আমরা শুধু আমদানির উপরে নির্ভর না করে আমাদের যা কিছু আছে তা নিয়ে আমরা ব্যবসা করি এবং এমন একটা সেক্টর আমরা বের করি যেখানে আমরা একচেটিয়া, যেমন পাটটা থেকে আরো পাটজাত পণ্যদ্রব্য আমরা প্রস্তুত করলে আমাদের উপরে আর কেউ থাকবে না। যেমন গার্মেন্টসে আমরা একটা ম্যাটার পুরো বিশ্বে, যেমন ডায়মন্ড ব্যবসা ইহুদিরা একটা ম্যাটার। তো এইভাবে আমি কথাগুলি বলতে চাচ্ছি যে আমরাও একটা লাইন ধরে একটা হিসাবে একটা বা দুই চারটা বা অনেকগুলি সেক্টরে আমরাও ঝলসে উঠি। এখন সময় বাংলাদেশের আপনার আমার ঝলসে ওঠার। আজকের এই টেকনিক্যাল যুগে আমি 7 সমুদ্র 13 নদীর পার থেকে আপনার সাথে কথা বলছি, আমি নিজেকে ধন্য মনে করছি এবং আপনি শুনতে পাচ্ছেন। সো আমি আশা করি এখন ইনফরমেশন টেকনোলজি এত এগিয়েছে এবং মানুষের বুদ্ধি দিয়ে এগুলি হয়েছে। আপনিও মানুষ, আপনিও পারেন টেকনোলজিকে ব্যবহার করে আপনি সম্যক লাভবান হতে পারেন। সো এই ক্ষেত্রে, এই সময়, এই যুগে, এই জামানাতে কোনো কিছু রাগঢাক করে রাখার সুযোগ নেই, সব সুযোগ আছে। নতুন নতুন মার্কেট ধরতে হবে, নতুন জায়গায় আমাদেরকে ঢুকে পড়তে হবে। তারপরে না একটি দেশ উপরে যেতে হলে অনেক স্যাক্রিফাইস দরকার, অনেক সময়ের দরকার, অনেক ত্যাগ তিতিক্ষার দরকার এবং সেইগুলি করার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। আমরা কি তৈরি? যদি আমরা তৈরি হই তাহলে অবশ্যই এক না একদিন আমরা সেই মোক্ষধামে পৌঁছাতে পারবো। অ্যান্ড দ্যাট ইজ রিটেন ইন এভরি ধর্মগ্রন্থ। কারণ মেহনত আপনি করবেন, আল্লাহ পাক বলে দিয়েছেন আমি কোনো জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের ভাগ্য পরিবর্তন না করে। তাহলে আমি কিসের জন্য বসে রয়েছি? আমার বসে থাকার তো কোনো দরকার নেই। এখন ব্যাপার হচ্ছে সহি রাস্তা, সঠিক রাস্তা
কে দেখাবে? আমাদের দেশে তো কেউ দেখে না। যারা অনেক বড় বড় ব্যবসায়ী আছে আমাদের দেশে, কেন অনেক জায়গায় দেখায় না, তারা কিন্তু আপনাকে দেখাবে না, দরকারও নেই, রাস্তাটাও বলে দেবে না। কিন্তু আমি যদি আপনাকে রাস্তাটা বলে দিই ওখানে যান, ওখানে গিয়ে এটা বিক্রি করতে পারবে, সে তার ডিমান্ড আছে, আপনার কাছে প্রোডাক্ট আছে, তার কাছে ডিমান্ড আছে, আমার গেলটা কি? হ্যাঁ, যদি আপনি আমাকে অফকোর্স আমার যদি আমি কমিশন দেন ফাইন, না দিলে না আসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেশের কিছু একটা করতে হবে। তো ইয়াং ছেলেরা যারা আমার সাথে কন্ট্যাক্ট করেন আপনারা, অথবা যারাই করে থাকে, তো সকলের মধ্যে বেশ কয়েকটি কমন প্রশ্ন আছে যে আমার কাছে পুঁজি কম, বা বুঝতে পারছি না, আমি কি ভরসা করতে পারবো, আমি কিভাবে কি হব। দেখো, ভরসার ব্যাপারটা হচ্ছে এটা যে আপনাকে আগে নিজে বুঝতে হবে যে যে ব্যবসাটা আপনি করবেন তার মধ্যে আপনার কন্ট্রোলটা, আপনার হাতটা কতটুকু। যদি আপনি দেখেন সেখানে আপনার চেয়ে বেশি তৃতীয় পক্ষের হাত বেশি হয়ে যাচ্ছে, তখন সেখানে আপনার রিস্ক। কিন্তু যেখানে আপনি সর্বেসর্বা, আপনি এন্টারপ্রেনার, আপনি উদ্যোক্তা, আপনি আপনার এই হাতের মুঠোর মধ্যে অনেক কিছু রাখছেন, সামথিং কেউ করছে, তার মানে কি হচ্ছে? আপনি সেফ, ইউ আর ইন সেফ হ্যান্ড। আপনার নিজের হাতে নিজের ভাগ্য গড়ে তোলার জন্য আপনি সেফ। আমি সেই কথাটি বলছি। আমি এটা বলছি না যে আমি এটা করে দেব বিনিময়ে আপনি আমাকে এটা দিবেন, আমি এটা বলছি না। আমি বলছি আমি আপনাকে দেখিয়ে দেব, আপনি নিজে করবেন যেন সব ক্ষমতা আপনার আয়ত্তাধীন থাকে। আর যদি এইটা থাকে তাহলে কিন্তু আপনি মানে শান্তিতে, আরামে, ট্যালেন্ট আপনার কিন্তু আরো নিখার হবে, আরো বাড়বে। কারণ আপনি সাপ্রেস যখন হয় তখন দেখবেন আপনার অনেক বুদ্ধি থাকলে, মেধা থাকলেও কিন্তু আপনি পারবেন না। আমার ছোটবেলার একটি কথা বলি, যখন টিচাররা খুব বেশি বকুনি দিতেন, বকাবকি করতেন, তখন জানা পড়াটাও আমি বলতে পারতাম না। কারণ নার্ভাস হয়ে যেতাম, কারণ ভয় পেতাম, থমকে যেতাম, স্তম্ভিত হয়ে যেতাম। কিন্তু কোনো কোনো টিচার ছিলেন, বলতেন যে বলো। তো তখন আমি একেবারে মনের মাধুরী মিশিয়ে সব বলে দিতাম এবং তারা খুশি হয়ে যেতেন। তো এই কারণে বলতে হবে যে স্কোপ বা স্পেস দিতে হবে। এই স্পেসটা দেওয়ার প্ল্যাটফর্মটা আমি তৈরি করার চেষ্টা করছি, যতটা আমার পক্ষে সম্ভব প্ল্যাটফর্মটা তৈরি করছি। আমি বলছি না কাম টু মি, নো ওয়ে, নো ওয়ে। শুধু আমি বলছি গো দেয়ার, আই ফলো ইউ, কন্ট্রোল আপনার হাতে, অ্যান্ড গো অ্যাহেড। এটা ভালো নয় কি? এটা একটা উত্তম উপায় নয় কি? আপনার কোনো ঝামেলা নেই। আমি আপনাকে বলবো না ওকে ঠিক আছে আপনার কাছে 50,000 টাকা আছে, আমাকে দিন 50,000 টাকা, আমি আপনাকে করে দিচ্ছি। দ্যাট ইজ নট ব্যবসা। আপনার ব্যবসা আপনি করবেন, আমার ভোট আমি দেবো, যারে খুশি তারে দেবো। আপনার ব্যবসা আপনি করবেন, যেভাবে খুশি সেভাবে করবেন। কিন্তু রাস্তাটা আমি যদি দেখিয়ে দিই, হয়তো আপনার পথটা একটু সোজা হবে। এতটুকুই তো আমার করণীয়। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল, ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর বেশি কথা বলতে চাই না, কারণ অনেক কথা বলতে ইচ্ছা করে। অনেকের সাথে যখন ফোনে কথা বলি আমার কিন্তু ছাড়তে ইচ্ছা করে না, কিন্তু বেচারি তাদের হয়তো সময় বেশি হয়ে যায়। কারণ যখন আমি উইকেন্ডে সময় পাই তখন কিন্তু আমি চেষ্টা করি অনেক কথাবার্তা বলার জন্য। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ দেখার জন্য। একটি কথা মনে রাখবেন যে দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য করতে হবে। আর এখন আমাদের সময়, যাদের সময় আছে, কারণ একটা সময় ধোকা দিয়ে দেবে, একদিন শাম রঙিন হোগা, আর আমরা চলে যাব। কিন্তু তার আগে করে যেতে হবে যতটুকু আমার দরকার, যতটুকু করতে পারি সেই জিনিসটা আমাদেরকে করতে হবে। এবং আল্লাহ আপনাদের সকলের সহায় হন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং মি। যারা আমাকে কল করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং খুবই আপ্লুত আমি। থ্যাংক ইউ ভেরি মাচ। খোদা হাফেজ, আবার দেখা হবে।